সিম্পলি একটু বোঝাও স্যার বাংলায়। ডিক্রি সাধারণত দুই প্রকার, একটা হলো স্যার প্রিলিমিনারি ডিক্রি আর একটা হলো ফাইনাল ডিক্রি। ওকে। স্যার প্রিলিমিনারি ডিক্রিটা হচ্ছে স্যার মামলার শুরুতেই যেমন কোনো ডকুমেন্টস ছাড়া মামলা করে বা প্লেন্ট সাবমিট করে, তখন মামলার শুরুতেই জাজ এটাকে ইয়ে করতে পারে, দিতে কি পারো। বলে, খারিজ ডিক্রি করে দিতে দিতে পারে। পারে। আর স্যার ফাইনাল ডিক্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে যেই মানে ডিক্রিটা দেওয়া হয় আর কি স্যার। আচ্ছা, ওকে। এখন তোমাকে যদি প্রশ্ন করি যে ডিক্রি হতে হলে মামলাটা কিসের মাধ্যমে হতে হবে, অ্যাপ্লিকেশন নাকি সুট? সুট। স্যার সুট। সুটের মাধ্যমে হতে হবে, জি স্যার। কারণ এখানে বলা আছে এটা ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান অ্যাডজুডিকেশন হুইচ conclusively determines the rights of the parties with regards to all or any of the matters controversy in the suit. তার মানে কি, একটা সুটের মাধ্যমে যখন একটা মামলা হয় এবং অ্যাডজুডিকেশনের পরে যখন একটা ডিসিশন আসে এবং এই ডিসিশনের উপর বেস করে যখন পার্টিদের রাইটস এন্ড লায়াবিলিটিসকে কি করা হয়, কনক্লুসিভলি বা সম্পূর্ণরূপে ডিটারমাইন বা নির্ধারণ করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় ডিক্রি। আচ্ছা, এতদূর পর্যন্ত তো তোমরা জানো। এখন আরেকটা প্রশ্ন হলো, আমরা এখানে দুইটা জিনিসকে বা দুইটা বিষয়কে ডিমড ডিক্রি হিসেবে ধরে নিচ্ছি। ডিমড ডিক্রি মানে হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা আসলে সরাসরি ডিক্রি না, তারপরেও আইন যেহেতু এটাকে প্রিজিউম করতেছে, আইন যেহেতু এটাকে ডিক্রি হিসেবে মনে করতেছে, তাই এটাকে আমরা ডিক্রি বলতেছি। বলো তো জিনিসটা কি, একটা বলো অন্তত। আর একটা হচ্ছে রিজেকশন ডিক্রি, রিজেকশন অফ ডিক্রি। রিজেকশন অফ ডিক্রি না রিজেকশন অফ প্লেইন্ট? Rejection of plaint. Rejection of স্যার Plaint, plaint রিজেকশন plaint, অফ against sorry, প্লেন্ট the আর sorry. রিজেকশন অফ restitution of suit. হ্যাঁ, আর একটা হচ্ছে সেকশন 144 স্যার ওইখানে। 144-এ বলা আছে। তাহলে আমরা রিজেকশন অফ প্লেইন্টকে কি বলবো, ডিক্রি বলবো, তাই তো? রিজেকশন অফ প্লেইন্টকে কি বলবো, ডিক্রি বলবো। এখন প্রশ্ন হলো রিজেকশন অফ প্লেইন্ট কত নম্বর অর্ডারে আছে? অর্ডার কততে Sir, বলা order আছে? 7. Order 7, rule 11. অর্ডার 7 রুল 11। ওকে, এখন অর্ডার 7 রুল 11-তে কয়টা গ্রাউন্ডে রিজেকশন হতে পারে, কয়টা কারণে রিজেকশন হতে পারে? 4টা ground. 4টা ground-এ। 4টা কারণে রিজেকশন হতে পারে। আচ্ছা, এখন বনিয়ামিন বলো, 4টা কারণের ভিতরে একটাও কি মনে আছে? মনে থাকলে বলো যে স্যার এটা আমার মনে আছে, এটার কারণে রিজেকশন হইতে পারে। স্যার যখন কজ অফ অ্যাকশনটা না দেয়। কজ অফ অ্যাকশনটা না দেয়। আচ্ছা, না দিলে তো দেয়ই নাই। আবার এমন কি হতে পারে যে কজ অফ অ্যাকশন দিছে তারপরেও রিজেকশন হইছে? স্যার স্টাম্পের একটা জিনিস মনে পড়তেছে যে স্যার লিগ্যাল ফিজে যে স্টাম্পটা দেয় ওই স্টাম্পটা যদি না দেয়, বা স্যার যে হুম, মূল্যমানের এটা জমির বা সেটা মামলা ঠিক। করতেছে। জি স্যার। যে স্ট্যাম্প পেপারের উপরে করছে সেটা আসলে কম টাকার স্ট্যাম্প পেপার, তাহলে তোমাকে 21 দিন টাইম দিতে পারে সর্বোচ্চ। 21 দিন পরে রিজেক্ট করে দেবে যদি তুমি স্ট্যাম্প পেপার ঠিক না করো। জি স্যার। আরেকটা হচ্ছে তোমার, আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হলো তোমার তুমি কম টাকার ভ্যালুয়েশন করছো, মানে মামলার ভ্যালুয়েশন হওয়া উচিত 10 লক্ষ, তুমি করছো 3 লক্ষ, এমন হলেও রিজেকশন হতে পারে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো তোমার যদি তোমার মামলাটা আইন দ্বারা বারিত হয়, মানে বার্ড বাই ল হয়, যেমন লিমিটেশন পিরিয়ডের পরে মামলা করছো, তাহলে সেটাও রিজেকশন হতে পারে। এখন আমার প্রশ্ন যেটা ছিল সেটা হলো, তুমি তোমার প্লেন্টের ভিতরে লিখছো কজ অফ অ্যাকশন, তারপরেও রিজেকশন হয়েছে। তুমি বললা লিখে নাই, না লিখলে তো রিজেকশন হবেই, বাট লেখার পরেও রিজেকশন হতে পারে। যদি কি হয়, যদি লিখছো কিন্তু প্রকৃতপক্ষে মামলাটা পড়ে তোমার রিজেকশন যে কি বলে কজ অফ অ্যাকশন যে আছে এটা বোঝা যাচ্ছে না, তাহলে রিজেকশন হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন রিজেকশন তাহলে অর্ডার কত বলো তো? স্যার অর্ডার অর্ডার Order 7, 7 রুল rule 11। 11. অর্ডার 7 রুল 11। ভেরি গুড। এখন রিটার্ন কত নম্বর অর্ডারে আছে? স্যার রিটার্ন অফ প্লেন অর্ডার 7 রুল 10। 10-এ অর্ডার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার। আর আপনি mute. ওকে, হ্যাঁ, অর্ডার 7 রুল 10-এ বলা আছে। ভেরি গুড। এখন বলো তো, রিজেকশন রিটার্ন আমরা করলাম, এখন তোমরা বলো রিজেকশন হলে
সেটাকে আমরা অর্ডার বলবো নাকি ডিক্রি বলবো? স্যার স্যার ডিক্রি বলা রিজেকশন যায়। একটা ডিক্রি, ডিম ডিক্রি। এটা একটা ডিমড ডিক্রি। কারণ কি? আমরা একটু আগেই দেখলাম রিজেকশনকে কি ধরবো আমরা, বলো তো? ডিমড ডিক্রি ধরবো, বলছি না এটা? জি স্যার, দুই প্রকারের ডিম ডিক্রি আছে, দুই প্রকারের ডিম ডিক্রি আছে, একটা রিজেকশন অফ প্লেন্ট, একটা কি রেস্টিটিউশন বলতো, অফ সুট। রেস্টিটিউশন। আচ্ছা, রেস্টিটিউশন অফ এ সুট। আচ্ছা, এনিওয়েজ, তার মানে এটা একটা ডিম ডিক্রি। তাহলে রিটার্ন অফ প্লেন্ট এটাও তো একটা অর্ডার, আদালতের অর্ডার, আদালতের আদেশ। এই জিনিসটা কি অর্ডার নাকি ডিক্রি? স্যার ওইটা অর্ডার, রিটার্নটা হচ্ছে অর্ডার। রিটার্নটা অর্ডার, শুধুমাত্র অর্ডার, আদালতের আদেশ, ঠিক আছে? এটা কিন্তু ডিক্রি না। এখন প্রশ্ন হলো, রিটার্নের বিরুদ্ধে তোমার রেমেডি কি? স্যার আপিল করতে হবে। আপিল করতে হবে। কেন আপিল করতে হবে? আপিলেবল অর্ডার। অ্যাপিলেবল অর্ডার, তাই, ঠিক আছে, এটা একটা অ্যাপিলেবল অর্ডার। এখন অ্যাপিলেবল অর্ডার কোনগুলা, এই জিনিসটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এই জিনিসটা তোমাদের আমি আজকেই দেখাই দিই, যদিও এটা অনেক শেষের দিকের আলোচনা, তারপরেও এটা আমরা আজকে দেখে ফেলি যে আসলে অ্যাপিলেবল অর্ডারটা কোথায় আছে, কোথায় আছে এই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা যদি দেখি অর্ডার 43 তে যাই, অর্ডার 43, বুঝছো? কত অর্ডার বলো তো? আবার বলো, কত অর্ডার? মুখে বলবা। অর্ডার 43। 43। অর্ডার 43, 43 নম্বর অর্ডারে তোমার অনেকগুলো তোমার অ্যাপিলেবল অর্ডারের কথা বলা আছে। এ থেকে ডাব্লিউ পর্যন্ত গুনলে কত হয়? এখানে 25টা অর্ডার আছে, 25টা অর্ডারের কথা বলা আছে যেগুলো অ্যাপিলেবল অর্ডার। আমি তোমাদের দেখাচ্ছি এখানে, এই যে দেখো, এই যে দেখো, অর্ডার 43 দেখা যায়, এই যে এটা হচ্ছে অর্ডার 43। অ্যাপিল ফ্রম অর্ডারস, কিছু কিছু অর্ডারের এগেইনস্টেও আপিল করা যায়, যেটা হচ্ছে এই যে দেখো রুল 10, এই যে রিটার্ন অফ এ প্লেন, 1 নম্বরেই বলা আছে। বোঝা গেল? সো তার মানে রুল 10 অফ অর্ডার 7 সেটা একটা আপিলেবল অর্ডার এবং এটার এগেইনস্টে আপিল করা যায়। মনে থাকবে? স্যার আবার একটু বলেন স্যার। না থাকবে না, বলো। মনে রাখতে হবে কিন্তু এটা, এটা থেকেই প্রশ্ন হবে পরীক্ষাতে। তো তুমি আপিল করতে পারো, সমস্যা নেই। এখন যেহেতু আমাদের অর্ডার 7 এর রুল 11 এটা একটা রিজেকশন অফ এ প্লেন্ট, এটা যেহেতু ডিক্রি, এটার বিরুদ্ধে তুমি কি করতে পারো? স্যার আপিল করতে পারি, আবার চাইলে নতুন করে একটা সুটও করতে পারি। আপিলও করতে পারো, তাহলে নতুন করে ছোটো করতে পারো। আচ্ছা, আপিল করতে পারো। আপিল করতে পারো কোথায় বলা আছে একটু একটু দেখি আমরা। ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় বলা আছে? এটা বলা আছে এইখানে, এই যে দেখো, সেকশন 96, অ্যাপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। এই যে দেখো, এই যে দেখো 1 নম্বর যেটা, ঠিক আছে? তো তার মানে বলতেছে যে আমাদের কোর্টে যদি কোনো ডিক্রি দেয়, তো ডিক্রি দিলে এভরি ডিক্রি পাসড বাই এনি কোর্ট, দেখো এভরি ডিক্রি পাসড বাই এনি কোর্ট, কোন কোর্ট থেকে যদি কোনো ডিক্রি দেওয়া হয় সেই ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো। আপিল হায়ার কোর্টে যাবে। হায়ার কোর্ট মানে হাই কোর্ট না, এটা মনে রাখতে হবে, উপরের কোর্টে। আপিল কততে হয়, কখন হয়, সেটা আমরা পরে দেখবো, আপিল যখন পড়বো তখন। এনিওয়েজ, এখন আমরা যেটা দেখলাম, তার মানে ডিক্রি হচ্ছে আপিলেবল অলওয়েজ, আর অর্ডার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপিলেবল। ওইখানে যে 25টা অর্ডারের কথা বলা আছে ওইগুলাই খালি আপিল করতে পারবা, এর বাইরে কোনো অর্ডারের এগেইনস্টে তুমি আপিল করতে পারবা না। এটা বুঝছো? ওই যে একটু আগে দেখলে না, এই যে 25টা অর্ডার, এইগুলোর এগেইনস্টে খালি তুমি আপিল করতে পারবা। তো আপিল যদি না করতে পারো, মনে করো এমন একটা অর্ডার দেওয়া হলো যে অর্ডারটা আসলে এখানে বলা নেই, এগুলোর মধ্যে নাই, তাহলে সেটার বিরুদ্ধে তুমি আপিল না করে কি করবা বলো তো? অ্যাজ এ লয়ার রিভিশন করবা। কি করবা? রিভিশন করবা। সো তার মানে আপিল যদি না করা যায়, সেখানে রিভিশন করা যায়। তো এখন ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, তাহলে এমন কিছু অর্ডার আছে আমাদের, যে অর্ডারগুলোর এগেইনস্টে আপিল করা যায়, সেটা আইনের ভিতরেই বলা আছে। আর যদি আইনের ভিতরে না থাকে বলা, তাহলে সেগুলোর এগেইনস্টে তুমি রিভিশন করতে পারবা। বুঝছো? বুঝলে হ্যাঁ বলো। স্যার, জি স্যার, স্যার বুঝছি। আরেকবার বলবেন এটা একটু, মানে যেসব অর্ডার এগেইনস্ট আপিল করা যায় না সেগুলোর এগেইনস্ট রিভিশন করা যায়। হ্যাঁ, সেগুলোর এগেইনস্টে রিভিশন করা যায়।
আর আপিল কোনগুলোর বিরুদ্ধে করা যায় সেগুলোর একটা লিস্ট দেয়া আছে আমাদের এখানে, স্যার 25টা 43 নম্বর লিস্ট দেওয়া অর্ডারের আছে। ভিতরে। জি স্যার। ওকে, আর প্রতিটা ডিক্রির বিরুদ্ধেই তুমি আপিল করতে পারবা, সেটা বলা আছে 96 নম্বর সেকশনে। ঠিক আছে, ভেরি ক্লিয়ার? ক্লিয়ার? স্যার জি এই স্যার, বই ক্লিয়ার। পড়তে গেলে স্যার রোমান সংখ্যা বুঝি না স্যার, এই অর্ডার এই ইয়া বের করতে গেলে স্যার মাথা খারাপ হয়ে যায়। তোমার কথা বুঝি না সোনিয়া, জোরে বলো। স্যার বললাম যে অর্ডার খুঁজতে খুঁজতে স্যার রোমান সংখ্যা বুঝি না, সমস্যা হয়ে যায় স্যার। রোমান সংখ্যা না বুঝলে ইয়ের পাশে লিখে রাখবা, ওটা এমনি লিখে রাখবা, তখন এ বি 1 2 3 4 করে লিখে রাখবা, 1 2 করে লিখে রাখবা, তাহলে হয়ে গেল। আর জি পরীক্ষাতে স্যার। রোমান সংখ্যা দিয়ে আসবে। এখন রোমান সংখ্যা তোমাদের এখন শেখাবো কিনা বলো, রোমান সংখ্যা কিভাবে শিখতে হয়? স্যার শিখালে রোমান ভালো হয় সংখ্যা স্যার, খুবই মনে সহজ, থাকে না স্যার। খুবই সহজ রোমান শেখা, তোমাদের শিখাই আমি রোমান সংখ্যা। দেখো, রোমান সংখ্যা হচ্ছে আই যখন থাকে, আই মানে হচ্ছে 1, 2টা আই দিলে 2, 3টা আই দিলে কি 3। এখন সর্বোচ্চ 3 বার তুমি ব্যবহার করতে পারবে একটা সংখ্যা। তাহলে যদি 1 লেখো তাহলে আই লিখবা, 2 লিখলে 2টা আই লিখবা, 3 লিখলে 3টা আই লিখবা। এখন আমার প্রশ্ন হলো 4 লিখলে কি 4টা আই লিখবা? না, 4টা আই না লিখতে স্যার, পারবে না তুমি। তখন ভি। তোমাকে 5 খুঁজতে হবে। 5 কি? 5 হচ্ছে ভি, ভিতে হচ্ছে 5। এখন ভিতে 5, এখন ভি থেকে তোমাকে 1 মাইনাস করতে হবে, যেহেতু মাইনাস করতে হবে তাহলে তোমাকে ভি এর বাম পাশে একটা আই লাগাতে হবে, তাহলে হয়ে যাবে 4। এখন আমার প্রশ্ন হলো তুমি 6 কিভাবে লিখবা? তাহলে 6 তুমি স্যার লিখতে 5 এর পারবা সাথে ভি এর, 1 যোগ করব। ভি এর ডান পাশে তুমি একটা 1 লিখবা, তাহলে হয়ে যাবে সেটা একটা 6। 7 কিভাবে? 2টা 1 লিখবা। 7। 8 কিভাবে? 3টা 1 লিখবা। তার মানে 5 প্লাস 3 8। এখন কথা হলো 9 লিখতে হলে কিন্তু তোমাকে 10 খুঁজতে হবে। 10 হচ্ছে এক্স, এক্স এ হচ্ছে 10। এখন 10 তো তুমি জানলা, 9 কিভাবে? 10 এর বামে একটা 1, মাইনাস করতে হবে 10 1। 9। 11 কত? 10 এর ডানে 1 12, ডানে 2, ডানে 3 13। এখন 15 কিভাবে লিখবা? কারণ 14 লিখতে হলে তোমাকে 15 জানতে হবে। 15 লিখতে হলে তোমাকে প্রথমে এক্স দিতে হবে, তার পাশে একটা ভি দিতে হবে, মানে 15, তার বাম পাশে একটা আই দিতে হবে, 14। 15 কত? এক্স ভি। 16 কত? এক্স ভি আই, এক্স ভি আই আই 17, এক্স ভি আই আই 18। ওকে, 19 কত? 2টা এক্স, বাই একটা আই, 19। 20 কত? 2টা এক্স, 20। 21 কত? 2টা এক্স আই। 22, 2টা এক্স আই আই। 23, 2টা এক্স আই আই আই। 25, 2টা এক্স ভি। বুঝছো? জি স্যার, এতদিনে বুঝতে পারলাম, এইভাবে তো কেউ বুঝায় বলেনি। এটা সিম্পল জিনিস একদম, খালি ভি মনে রাখবা পাশে, এক্স এ হচ্ছে 10। এক্স হলো 10। হ্যাঁ, এক্স এ 10, আর এল এ হচ্ছে 50। ঠিক আছে, এল এ 50, এই তিনটা যদি জানো তোমাদের এই অর্ডার জানা হয়ে যাবে, আর লাগবে না। এখানে 43 কিভাবে লিখছে দেখো, 43 লিখছে কিভাবে? 43 কিভাবে লিখছে? এল এ, এক্স হলো স্যার 10। এল এ 50, এল এর বাম পাশে একটা এক্স লিখছে, কত হয়েছে? 40 হয়ে গেছে। 40 ডান আর পাশে 3 3টা আই 43। লিখছে, 43 হয়ে গেছে। ওকে, আচ্ছা এত দূর পর্যন্ত যা পড়ালাম, কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন স্যার, থাকলে বলো, যে স্যার বুঝি নাই, বলো। স্যার এই 25টার বাহিরে আমরা রিভিশন করতে পারবো? 25টার বাইরে? যে স্যার যে আপিলেবল অর্ডার আছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভিশন করতে পারবা, কারণ যে সব ক্ষেত্রে আপিল করা যায় না সেসব ক্ষেত্রে রিভিশন করা যায়। এটা যখন রিভিশন করবা তখন আরো জানতে পারবা। আপাতত এটা মনে রাখো যে আমাদের আপিলেবল অর্ডার আছে টোটাল 25টা, কারণ অর্ডারের এগেইনস্টে সরাসরি আপিল হয় না, যদি না সেটা বলা থাকে যে এই অর্ডারের এগেইনস্টে আপিল করা যাবে, এবং সেটার একটা লিস্ট দেয়া আছে, একদম এক্সক্লুসিভলি 25টা অর্ডার আছে যেগুলোর বিরুদ্ধে তুমি আপিল করতে পারবা। যেমন অর্ডার 7 এর রুল 10, রিটার্ন অফ এ প্লেন একটা আপিলেবল অর্ডার। বুঝা গেল? জি স্যার। ওকে, এটার বাইরে যেগুলো সেগুলো তুমি রিভিশন করো। আর তোমার আমরা রিজেকশন অফ এ প্লেন যে একটা ডিক্রি, এটা আমরা দেখলাম। এখন আমরা চলে যাব অর্ডার 1 এ। অর্ডার 1 এ শিখছিলাম আমরা হচ্ছে কাকে কাকে পার্টি হিসেবে অ্যাড করতে পারবো। পার্ট হিসেবে অ্যাড করতে পারবো, এখানে অর্ডার 1 এর রুল 1 এ একটা কথা বলা আছে, সেই জিনিসটা তোমরা একটু বলো তো, মনে করে বলো।
অর্ডার ওয়ানের রুল ওয়ানে কি আছে? কাকে কাকে প্লেন্টিভ হিসেবে অ্যাড করা যাবে, কাকে কাকে প্লেন্টিভ হিসেবে অ্যাড করা যায়। কাকে কাকে প্লেন্টিভ হিসেবে অ্যাড করা যায়। তারপরে আমাদের মনে রাখতে হবে কত নম্বর রুল, অর্ডার ওয়ানের রুল 3, কাকে 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 ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে হিসেবে অ্যাড করা যায়। অ্যাড করা যায়। বোঝা গেল? বোঝো নাই? বুঝছো না বোঝো নাই? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো কাকে কাকে প্লেন্টিভ হিসেবে অ্যাড করা যায়, এটার জন্য আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হয়? দুইটা জিনিস। একটা হচ্ছে ওই ব্যক্তির এখানে ইন্টারেস্ট আছে কিনা, দুই হচ্ছে মানে আমরা টোটাল একাধিক ব্যক্তির যদি মামলা করতে চাই কারোর বিরুদ্ধে, তাহলে দেখতে হবে এই একাধিক ব্যক্তির ওই মামলাতে ইন্টারেস্ট আছে কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কাউকে আমি বাদ দিই বা কেউ যদি মামলা না করে এখন, তাহলে পরবর্তীতে সে একই বিষয়ের ওপরে নতুন করে মামলা করতে পারে কি পারে না। সো এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি হ্যাঁ হয়, তাহলে তখন আমরা বলবো যে এখানে তাকে পার্টি হিসেবে অ্যাড করা যেতে পারে। ঠিক তেমনি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে মনে করো একাধিক ব্যক্তির বিরুদ্ধে তুমি মামলা করতে চাচ্ছ, তো এখানে এই আজমেরি মিম কয়েকজনের বিরুদ্ধে মামলা করবে, মনে করো শামিমা, বনিয়ামিন, জয়, খন্দকার আসবে, এদের 4 জনের বিরুদ্ধে সে মামলা করবে। এখন আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হলো আজমেরি মিমের এই 4 জনের বিরুদ্ধে ইন্টারেস্ট আছে কিনা, আই মিন এই 4 জনের বিরুদ্ধে তার সংক্ষুব্ধ হয়েছে কিনা বা ক্ষোভ আছে কিনা। 4 জনের বিরুদ্ধে একই বিষয়ের উপরে, কিন্তু এমন না যে এর সাথে একটা ঘটনা ঘটছে আর এর সাথে একটা ঘটনা ঘটছে, এর থাপ্পড় মারছে আর এ হচ্ছে এর জমি কেড়ে নিছে, আলাদা বিষয় না, একই ঘটনাতে এদের 4 জনের বিরুদ্ধে তার রাইট আছে কিনা। যদি থাকে, প্রথম কথা হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি একজনের বিরুদ্ধে মামলা কম করে, তাহলে আবার পরবর্তীতে স্বামী কি বলে আজমেরি মিম চাইলে এর বিরুদ্ধে আবার নতুন করে কোয়েশ্চেন তুলতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই পারে, কারণ এদের বিরুদ্ধে মামলা করে রাখছে। এখন একই বিষয়ের উপরে এ যদি লেফট আউট হয়ে যায়, তাহলে যে কোনো মুহূর্তে তোমার এ এসে শামীমের বিরুদ্ধে মামলা করতে পারে, এই সরি আজমেরি মিমের বিরুদ্ধে মামলা করতে পারে, অথবা আজমেরি মিম পরবর্তীতে চাইতে পারে যে আমি এর বিরুদ্ধে মামলা করব। তো এই ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমাদের আদালত চায় যে যখন একাধিক ব্যক্তির বিরুদ্ধে তোমার ইন্টারেস্ট থাকবে, তখন তোমাকে একই সাথে মামলাটা করে ফেলতে হবে। সো এটা হচ্ছে 1 এবং 3। এবং 1 এবং 3-এর সাথে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোনটা বলো তো, জানো তোমরা? 1 এবং 3-এর সাথে আমাদের করতে হবে ওই যে মিস জয়েন্ডার আর নন জয়েন্ডার মনে হয়। মিস জয়েন্টার এবং নন জয়েন্টার। এই যে দেখ, মিস জয়েন্টার এবং নন জয়েন্টার। আচ্ছা, মিস জয়েন্টার অর নন জয়েন্টার অফ পার্টিস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মিস জয়েন্টার, হোয়াট ইজ নন জয়েন্টার, এই জিনিসটা কি? এই জিনিসটা আগে জানতে হবে আমাদের, কি মিস জয়েন্টার কোনটা নন জয়েন্টার। আচ্ছা, মিস মানে কি বলতো? আচ্ছা, নন শব্দটা দেখ, নন মানে কি না, তাই না? জি নন স্যার, মানে কি? মিস মানে নাই, অ্যাবসেন্ট। না, মিস মানে নাই না, মিস মানে মিস করা, ও ভুল করা। ঠিক আছে, মিস্টেক মানে কি ভুল। তো আচ্ছা। এখন তুমি যদি দেখো, নন জয়েন্ডার মানে হচ্ছে না যোগ করা, আর মিস জয়েন্ডার মানে হচ্ছে ভুলে কাউকে যোগ করে ফেলা। বোঝো বিষয়টা? মিস জয়েন্ডার মানে হচ্ছে ভুলে কাউকে যোগ করা, নন জয়েন্ডার মানে হচ্ছে না জয়েন করা। ওকে, এখন তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমরা দেখলাম মিস মানে হচ্ছে কি বলতো? মিস মানে হচ্ছে মিস্টেক। তুমি ভুল বশত কাউকে অ্যাড করছো, যার এখানে অ্যাড হওয়া উচিত না, তাই না? যার এখানে অ্যাড হওয়া উচিত না। তাহলে মানে আমরা দেখলাম এই যে প্রথম যে একটু আগে ঘটনাটা দেখো, আজমেরি মিম, শামিমা, বনিয়ামিন, জয়, খন্দকার স্কয়ার সবার নামে মামলা করে দিছে একসাথে। হয় না আমাদের দেশে যে তোমার পার্টি বানাই দিছে মামলাতে, জমির মামলা, সে ছিলই না ঢাকাতে, সরি সে সে ছিল ঢাকাতে পড়াশোনা করতেছে, তার বাপের সাথে ঝামেলা, তার নাম ঢুকাই দিছে। এভাবে তো হয়, হয় না? হয়তো জি স্যার। এরকম ঘটনাই তো ঘটে আমাদের দেশে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মিস জয়েন্টার, যার কোনো ইন্টারেস্টই নেই এখানে, তারপরেও তাকে অ্যাড করা, এটা হচ্ছে মিস জয়েন্টার, তাকে ডিপেন্ডেন্ট বানাই দিছে, এটা মিস জয়েন্টার।
আর নন জয়েন্ডার হচ্ছে যাকে অ্যাড করা উচিত ছিল তারপরেও তাকে অ্যাড করা হয় নাই, এটা হচ্ছে নন জয়েন্ডার। বুঝা গেল? এখন মিস জয়েন্টার নন জয়েন্টার যদি হয় তাহলে মামলার উপর কি ইফেক্ট করবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তুমি ভুলে কাউকে অ্যাড করে ফেলছো, তার মানে কি তোমার মামলা বাতিল করে দেবে? করবে না। তুমি কাউকে অ্যাড করো নাই যাকে অ্যাড করা জরুরি ছিল, মামলা বাতিল করবে? করবে না। যেটা হবে সেটা হলো তখন 9 নম্বর সেকশন যেটা বলতেছে সেটা হলো যদি মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার হয়, ভুলে কাউকে অ্যাড করে ফেলো যার অ্যাড হওয়া উচিত না, অথবা এমন কাউকে অ্যাড করছো যাকে এমন কাউকে অ্যাড করো নাই যার অ্যাড হওয়া উচিত, তাহলে সেটা মামলাকে ডিফিট করবে না। ডিফিট করবে না মানে কি? মামলার কোনো ক্ষতি করবে না। তাহলে কি হবে? মামলাটা চলতে থাকবে নিজের মতো। কিন্তু মামলা যদি চলতে থাকে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি একটা ক্ষতি হয়ে যাবে। যেহেতু মামলা চলতেছে, মনে করো এখানে তোমার আহ শামিমা, বনিয়ামিন, জয় এবং খন্দকার আসমিয়া চারজনকে অ্যাড করা উচিত ছিল, কিন্তু একজনকে অ্যাড করো নাই, তার মানে নন জয়েন্ডার পিছে। এখন আলটিমেটলি তুমি যদি নন জয়েন্ডার করে ফেলো, তাহলে যেটা হবে সেটা হলো আসপিয়া পরবর্তীতে মামলা করে ফেলতে পারে এই বিষয়ের উপরে, বা আসপিয়ার বিরুদ্ধে একটা রাইট কি হচ্ছে, আসপিয়ার বিরুদ্ধে তুমি কোনো ক্লেম করতেছো না, সে একজন বাদ পড়ে গেছে। এখন এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে, যখন ডিক্রি দেয়া হবে বা মামলা যখন শেষ হবে, তখন কনক্লুসিভলি তোমার বিষয়টাকে ডিসপোজ করা যাবে না, কারণ একজনের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেওয়া যায় নাই। তো এখানে নন জয়েন্ডারের একটা প্রবলেম। মিস জয়েন্টার যদি হয়, তুমি এমন কাউকে যোগ করে ফেলছো যার আসলে দরকারই নাই এখানে, তো এইখানেও তোমার আদালতের একটা প্রবলেম হয়ে যাবে, সে তো ওর বিরুদ্ধে রায় দিতে পারবে না। সো এই মিস জয়েন্টার বা নন জয়েন্টার যদি হয়, তাহলে মামলার কোনো ক্ষতি হবে না, মামলা বাতিল করে দেবে না, বাট আদালত একটা অ্যাকশন নিতে পারে। অ্যাকশনটা হচ্ছে 10 নম্বর রুলে বলা আছে। দেখো একটু 10 নম্বর রুলটা দেখো। তুমি যদি রং প্লেনটিপের নামে মামলা করে ফেলো, তাহলে তোমার মিস্টেকেনলি যদি মামলা করো এবং বোনাফাইড ইন্টেনশন থেকে করছো, এটা মনে রাখতে হবে। কি করছো? বোনাফাইড ইন্টেনশন থেকে মিস্টেক করছো। মানে এমন না যে তুমি জোর করে আরেকজনকে অ্যাড করবা বলে, ওকে জোর করে অ্যাড করবা বলে অ্যাড করছো, ইটস নট লাইক দ্যাট। তুমি ভুলে কাউকে অ্যাড করে ফেলছো যার অ্যাড হওয়া উচিত না, তখন তুমি তার নামটা আদালত কেটে বাদ দিতে পারে। বুঝছো? আদালত কেটে বাদ দিতে পারে। ওকে, আদালত কেটে কি করতে পারে? বাদ দিতে পারে। আচ্ছা, আবার এমন হতে পারে যে তোমার এই যে 10-2 যেটা 10-2 বলতেছে, এমন হতে পারে যে তোমার এমন কোন ব্যক্তিকে অ্যাড করা উচিত ছিল যাকে তুমি অ্যাড করো নাই, কিন্তু আদালতের কাছে মনে হচ্ছে এই মামলাটাকে কমপ্লিটলি ডিসপোজ করতে হলে ওই লোকটাকে দরকার আমার অ্যাড করা, তখন আদালত যাকে অ্যাড করা উচিত তাকে অ্যাডও করে দিতে পারে। তার মানে আদালতের কাছে পাওয়ার আছে ভুল লোকের নাম কেটে বাদ দিয়ে ঠিক লোকের নামটা অ্যাড করে নেওয়া। বোঝা গেল? বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, সহজ জিনিস একদম। তার মানে মামলাতে যদি তুমি মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার করে ফেলো, তাহলে সেটা নিয়ে মামলার উপরে কোনো ইফেক্ট হবে না। আদালত যাকে দরকার তাকে অ্যাড করে দেবে। এখন এটা তো আদালত করলো, আদালত কি নিজে নিজে করবে? আদালত নিজে নিজেও করতে পারে, তুমি অ্যাপ্লিকেশন দিলেও আদালত করতে পারে। বোঝা গেল? মনে করো আদালত নিজে নিজেও মনে হলো আদালতের কাছে যে এটা একে অ্যাড করা উচিত, একে বাদ দেওয়া উচিত, আদালত নিজে নিজে করতে পারে। অথবা আদালত যদি নিজে নিজে না করে, তুমি নিজে অ্যাপ্লিকেশন দিলে তখন আদালতে অ্যাকশনটা নিতে পারে। এর বাইরে একটা অপশন আছে তোমার হাতে, সেটা আমরা আরেকদিন দেখবো। আপাতত আরেকটা জিনিস দেখি আমরা। আচ্ছা, তো তোমরা 9 আর 10 তো বুঝছো নাকি? জি স্যার। বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন 13-তে যাই আমরা একটু। আচ্ছা 13 দেখো। 13 বলতেছে যে যদি তুমি মিস জয়েন্টার বা নন জয়েন্টার করো, তাহলে অবজেকশন দেবে অপর পার্টি, স্বাভাবিক কথা, তাই না? তুমি মিস জয়েন্টার করছো, এমন কাউকে যোগ করছো যাকে অ্যাড করা উচিত না, তখন তারা যদি অবজেকশন দিতে হয়, তাদেরকে কখন অবজেকশন দিতে হবে? আমাদের আইনে একটাই কথা, আর্লিয়েস্ট আর্লিয়েস্ট পসিবল টাইমের ভিতরে অবজেকশন দিতে হবে। যদি আর্লিয়েস্ট পসিবল টাইমের ভিতরে অবজেকশন না দেয়, আইন ধরে নেবে বা কোর্ট ধরে নেবে সে কোনো অবজেকশন দেয় নাই, তার আর অবজেকশন নাই। বুঝা গেল? সো
জিনিসটা বোঝো, মিস জয়েন্টার নন জয়েন্টার হলে মামলা বাতিল হয়ে যাবে না। 10 নম্বর রুলের আন্ডারে বলতেছে আদালত চাইলে নিজেই ঠিক করে নিতে পারে অথবা তোমার অ্যাপ্লিকেশনের থ্রুতে ঠিক করাই দিতে পারে। এখন অপর পক্ষ যেটা করতে পারে সেটা হলো সে একটা অবজেকশন দিতে পারে যে না, এই লোককে অ্যাড করা ঠিক হয় না, এই লোককে অ্যাড করা ভুল হচ্ছে। এই যে অবজেকশনটা, এই অবজেকশনটা কখন দেবে? এই অবজেকশনটা যত দ্রুত সম্ভব তাকে দেয়া লাগবে। সে যখনই জানবে তখনই দিতে হবে। আর যদি সে না দেয়, ইস্যু ফ্রেমের আগে যদি না দেয়, যদি ইস্যু ফ্রেম করে করা হয়ে যায়, তাহলে তোমার আদালত ধরে নেবে সে ওয়েভ করে দিছে তার রাইট। মানে কি, সে ছেড়ে দিছে, ও যা অ্যাড করছেন করছেন, আমি আমার কোনো অবজেকশন নেই, এটা ধরে নেবে। বুঝা গেল? জি স্যার। বনি আমিন কিছু বলবেন? স্যার বুঝছি স্যার। বুঝছেন, ওকে ঠিক আছে। আরেকটা জিনিস আমি আজকে ধরতে চাইছিলাম, সেটা আমি ধরবো না কারণ এটা একটু এটার সাথে কানেকশন নাই। সো আপাতত মিস জয়েন্টার নন জয়েন্টার এটার এগেইনস্টে অবজেকশন, এতটুকু জেনে রাখেন। আমাদের 1 নম্বর অর্ডার অলমোস্ট শেষ, আমাদের 7 নম্বর অর্ডার শেষ। কালকে আমরা 6 নম্বর অর্ডারটা ধরবো। 6 নম্বর অর্ডারে কিছু অংশ দেখতে হবে আমাদের। 5 নম্বর অর্ডার, 9 নম্বর অর্ডার দেখলে আমাদের সিপিসির 50% শেষ হয়ে যাবে। বুঝা গেল? সো টেনশন করার দরকার নেই, উই আর অলমোস্ট গেটিং দেয়ার। বাট যেগুলো পড়াইছি ওগুলো রিভিশন দিতে থাকেন, এগুলো থেকেই প্রশ্ন হবে। রিভিশন যেগুলো পড়াচ্ছি এগুলো থেকেই প্রশ্ন হবে এবং এভাবেই হবে। আমি যে নোটগুলো দিছি ওগুলো রিভিশন দেন, আমি কালকে বাকি নোটগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে ঠিক আছে, আজকে এটা এতটুকুই। আমি এইগুলোর উপরে এবং গত ক্লাস থেকে আমি কিছু প্রশ্ন পাঠাচ্ছি। আমি কয়টা, এখন 9:25 বাজে, আমি তোমাদেরকে 11টার ভিতরে প্রশ্নগুলো পাঠাই দেবো। ঠিক আছে? ওগুলো তোমরা একটু সলভ করে আমাকে কালকের মধ্যেই দিবা, তোমাদের কাজ এটা। ওকে স্যার। কালকের মধ্যে দিবা, অন্য